আজকের গল্প আত্মজ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৭। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। পরের দিন সকালবেলায় পৃথার ঘুম ভাঙে ছেলের ফোঁপা নিতে। তাকিয়ে দেখে বাবান ঘুমের মধ্যেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কী রে, কাঁদছিস কেন? কি হয়েছে সোনা? ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পৃথা। বাবান একবার চোখ খুলে নিজেকে মায়ের কোলের কাছে দেখে আবার ঘুমিয়ে পড়ে। কি জানি, বোধহয় স্বপ্ন দেখেছে ছেলেটা। কপালে হাত দিয়ে দেখে গাটা বেশ গরম, মনে হয় জ্বর এসেছে। কথা তো শোনে না। কাল পরপর 4টে আইসক্রিম খেয়েছে বাবান। জন্মদিন বলে বেশি শাসন করাও যাচ্ছিল না। পৃথা কিছু বলতে গেলেই দাদা, বৌদি আর মা একসাথে পৃথাকেই বকাবকি করতে শুরু করছিল। ছেলেটার আবার ওর ঠাকুমার মতো ঠান্ডা লাগার ধাত। কিন্তু সবাইকে একসাথে পেয়ে কাল সে এত মেতে গেছিল যে মাকে তখন তার থোড়াই কেয়ার। তাও ভাগ্যিস আজ শনিবার, বাবানের স্কুল নেই। তবে পৃথার তো স্কুল আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে প্রায়। এবার না উঠলে দেরি হয়ে যাবে। আজও সে সময় মতো স্কুলে পৌঁছতে পারবে না। আলতো করে ছেলেকে সরাতে যায় পৃথা। বাবান তার ছোট ছোট হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে মাকে। পৃথা আবার শুয়ে পড়ে। না, আজ তারও আর স্কুলে যাওয়া হবে বলে মনে হচ্ছে না। শরীরটা তারও বেশ বেগতিক ঠেকছে। কাল রাত 3টে অবধি জেগেছিল সে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। অর্ণবের ডায়েরিটা কোথায় গেল? ও হ্যাঁ, পাশেই পড়ে আছে। পৃথা ওটাকে বালিশের তলায় ঢুকিয়ে রেখে ছেলেকে জড়িয়ে আবার পাশ ফিরে শোয়। একটু পরে স্কুলে একটা ফোন করে দিলেই চলবে। দুপুরে ছেলেকে খাইয়ে একটা জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে পৃথা ঘুম পাড়িয়ে দেয়। দেখা যাক, সন্ধ্যাতে আবার জ্বর আসলে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ছেলেকে। বালিশের তলা থেকে ডায়েরিটা বের করে পাতা উল্টাতে থাকে পৃথা। সকাল থেকে মনের মধ্যে এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে তার, সেদিন ঝড় বৃষ্টির রাতে শ্রীময়ীর সাথে অর্ণব দেখা করতে গেল কেন? তারপর কি হয়েছিল? কিন্তু পাতার পর পাতা উল্টে গিয়েও সে রাতের সম্পর্কে আর কোনো কিছুই খুঁজে পেল না পৃথা। সে সম্পর্কে আর একটা শব্দও উল্লেখ করেনি অর্ণব। পাতা উল্টাতে উল্টাতে অনেক পেছনে সে দেখে 2 মাস পরে এক তারিখে অর্ণব লিখেছে, আজ সন্ধেবেলায় শ্রী এসেছিল আমার ঘরে। সে রাতের পর এই 2 মাসে সে আর কখনোই আমার ঘরে আসেনি। আমিও লজ্জায় তার মুখোমুখি আর হতে পারিনি। আজ শ্রীয়ের কথা শুনে তো আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। শ্রী বলল ও নাকি প্রেগন্যান্ট, আর সেটাও ও নাকি কিট দিয়ে টেস্ট করে দেখেছেও। আমি কি বলবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। সে রাতে কীভাবে যে এটা হয়ে গেল আমি নিজেই এখনও বুঝে উঠতে পারিনি। কেন যে সে রাতে যেতে গেলাম ওদের ঘরে। অনেকক্ষণ বেল দেওয়ার পরেও যখন কেউ খুলছিল না, আমি তো ফিরেই আসছিলাম। ঠিক তখনই দরজা খুলে দিয়েছিল শ্রী। ওর চোখ মুখ লাল দেখে কি হয়েছে জিজ্ঞেস করতেই ও আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল। আমি তো প্রথমে বেশ ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম। কি হয়েছে শ্রী, এভাবে কাঁদছো কেন? কান্না জড়ানো গলায় শ্রী বলে, বাবার কিছু হয়ে গেলে আমার কি হবে অর্ণবদা? দেখছো তো এই কদিনে মাও কেমন অসুস্থ হয়ে পড়েছে। ওদের কিছু হয়ে গেলে আমার কি হবে? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, আরে কিছু হবে না, মেসোমশাই তো এখন অনেকটা সুস্থ। চলো ঘরে চলো। তুমি খেয়েছো তো রাতে? শ্রী মাথা নাড়িয়ে সায় দেয়। আচ্ছা চলো, তাহলে একটু রেস্ট নাও, আবার কাল সকালে হসপিটালে যেতে হবে তো। কিন্তু আমি তো ঘুমোতে পারছি না, এত বাজ পড়ছে, আমার ভীষণ ভয় করছে যে। আমি বললাম, আচ্ছা চলো, আমি বসছি, তুমি শুয়ে পড়ো। তোমার ঘুমিয়ে পড়া পর্যন্ত আমি এখানেই আছি, তারপর দরজা টেনে দিয়ে আমি চলে যাব। শ্রীকে রাত পোশাকে দেখে
আমার অবশ্য যেন কেমন একটা অস্বস্তি হচ্ছিল। এর আগে তো তাকে এরকমভাবে দেখিনি আমি। তার মধ্যে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ঠিক এই ভয়টাই এতক্ষণ পাচ্ছিলাম আমি। হাতড়ে হাতড়ে টেবিলের ওপর থেকে নিয়ে একটা মোমবাতি জ্বালল শ্রী, কিন্তু ভয় পাচ্ছে বলে একটা হাত দিয়ে আমার হাতটা ধরে আছে সে। আমার কেন জানি ভীষণ ভালো লাগছে। প্রায় সঙ্গে সঙ্গেই জোরে শব্দ করে একটা বাজ পড়ায় শ্রী দৌড়ে এসে জড়িয়ে ধরল আমাকে। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মোমবাতির আলোয় গোটা ঘরটা শ্রীকে কি অদ্ভুত মোহময়ী দেখাচ্ছিল তখন। তারপর কিভাবে যে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললাম আমি জানি না। আমরা দুজনেই ক্ষণিকের আবেগে ভেসে গেছিলাম সেই মুহূর্তে। সম্বিত ফিরতে শ্রী নীরবতা ভেঙে বলে উঠেছিল, এটা কি হলো অর্ণবদা? এত বড় ভুল আমরা দুজনে কি করে ফেললাম? সেদিনের পর থেকে এই 2 মাসে নিজের মুখোমুখি হতেই যেন লজ্জা লাগছিল আমার। কিন্তু আজ শ্রী যা বলে গেল তা যদি সত্যি হয় তাহলে কি করব আমি? শ্রী তো বলল মাসিমা এখনো জানেন না। এসব অঞ্চলে এ কথা জানাজানি হলে একটা কুমারী মেয়ের পক্ষে, শ্রী বলেছে ওর পক্ষে হয়তো বেঁচে থাকাই সম্ভব হবে না, আত্মহত্যা করতে হবে ওকে। এক রাতের কিছু অসতর্ক মুহূর্তের ভুলের মাসুল যে এভাবে দিতে হতে পারে এ তো আমার সুদূর কল্পনাতেও ছিল না। তবে কি অ্যাবর্শনই একমাত্র উপায়? পৃথা ডায়েরি বন্ধ করে নিজের মাথার চুল 2 হাতে খামচে ধরে। এত নিচে নেমেছিল অর্ণব? ছি ছি, একটা বাচ্চা মেয়ে তাদের অসহায়তার সুযোগ নিয়ে। হিসেব করে দেখলে অর্ণবের থেকে প্রায় 14 বছরের ছোট মেয়েটা। কি করে পারলো এটা অর্ণব? পৃথা আবার ধীরে ধীরে ডায়েরি কোলে 3 দিন পরের 1 তারিখে অর্ণব লিখেছে, কোনো উপায় না দেখে প্রদীপকে খুলে বললাম সবটা। প্রদীপ সব শুনে থম মেরে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, এ তো ভালো বিপদ বাঁধিয়ে বসেছেন দাদা। বাঁকুড়ার এই প্রত্যন্ত অঞ্চলে একজন কুমারী মেয়ের সম্পর্কে এসব কথা ছড়িয়ে পড়লে ওর তো এখানে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে। তবে আপনি আগে নিশ্চিত হন, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে দেখান। তবে এলাকার মধ্যে হলে তো জানাজানি হয়েই যাবে। এক কাজ করুন, আপনি বরং বর্ধমান চলে যান। সেখানে আপনাকে কেউ চেনে না, আর ওখানে আপনি ভালো ডাক্তারও পাবেন। প্রদীপের বুদ্ধিতে বর্ধমান গিয়ে এই ডাক্তার দেখালে ডাক্তার শ্রীকে কিছু টেস্ট করতে দিলেন। সন্ধ্যের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে, তাই সারাদিনটা আজ বর্ধমানেই কাটাতে হলো। এই সপ্তাহেও বাড়ি যাওয়া হলো না, কারণ ছুটির দিন ছাড়া এভাবে উইকডেতে শ্রীকে নিয়ে কোথাও যাওয়াটা বেশ রিস্কের ব্যাপার। তাই শনিবারেই বর্ধমান যাওয়াটা ঠিক হয়েছিল। আজকেই যেভাবেই হোক বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে শ্রীকে, কারণ ওর মা বাবা এখনও ব্যাপারটা জানে না। শ্রী বর্ধমানে এক বন্ধুর বিয়েতে যাবে এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সেই কারণে আমরা দুজনে একসাথেও বেরোইনি। যদিও গাড়ি নিয়ে গেছিলাম আমরা, যাতে যত দেরি হোক আজই বাঁকুড়া ফিরে যাওয়া যায়। ডাক্তারকে খুব রিকোয়েস্ট করায় উনি ভেতর থেকে রিপোর্টটা বার করে দিয়েছিলেন সন্ধ্যের একটু আগেই। শ্রীয়ের কথা সত্যি প্রমাণ করে রিপোর্ট পজিটিভ। ওকে বাইরে বসতে বলে ডাক্তারের সাথে গভীর আলোচনায় বসে সামনের শনিবার অ্যাবর্শনের ডেট ফিক্সড করে ফেললাম আমি। শ্রী এখনও কিছু জানে না এ বিষয়ে। ফেরার পথে গাড়িতে শ্রীকে যখন বললাম যে ডাক্তার অ্যাবর্শনের জন্য সামনের শনিবার ডেট দিয়েছেন, শ্রী চমকে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো জলে ভরে গেল। মুখে সে কিছু বলল না বটে, সারাটা রাস্তা সে জানলার বাইরে তাকিয়েই রইল, আর একবারও মুখ তুলে আমার দিকে তাকায়নি পর্যন্ত শ্রী। এই পর্যন্ত পড়ে পৃথার বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। অ্যাবর্শন? বাবানকে মেরে ফেলতে চেয়েছিল অর্ণব? নিজের একটা অন্যায় ঢাকার জন্য আরেকটা অন্যায় করতে যাচ্ছিল সে? ঘুমন্ত ছেলের গায়ে হাত রাখে পৃথা।
কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে মায়া ভরা চোখে। তারপর আবার ডায়েরির পাতায় চোখ রাখে পৃথা। 4 দিন পরের এক তারিখে অর্ণব লিখেছে, সেদিনের পর থেকে আর একবারও শ্রীয়ের সাথে আমার দেখা হয়নি। সে নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেছে। মাসিমা বলছিলেন ওর শরীরটা নাকি খারাপ। সেদিনের বিয়েবাড়ি খেয়ে নাকি বদহজম হয়ে গেছে ওর। খুব বমি করছে মেয়েটা, কিছু নাকি খেতেও পারছে না। খুব খারাপ লাগছে আমার, এত গিল্ট ফিলিং হচ্ছে আমার। সেদিন ডাক্তারের সাথে কথা বলে অ্যাবর্শনের ডেট তো ঠিক করে এসেছি, কিন্তু তারপর থেকে নিজেই নিজের চোখে যেন খুব ছোট হয়ে গেছি। অ্যাবর্শন মানে তো ভ্রূণ হত্যা। আমি তো একটা প্রাণকে হত্যা করতে যাচ্ছি, যতই সে আমাদের ফুলের ফসল হোক। একটা পাপ ঢাকতে আমি কি আরেকটা পাপ করতে যাচ্ছি? এই 4 দিন ধরে বারে বারে নিজেকে প্রশ্ন করেছি আমি, এটাই কি একমাত্র রাস্তা? একটা সন্তানের জন্য গত 7-8 বছর ধরে পৃথাকে আমি হাহাকার করতে দেখেছি। রাতের পর রাত চোখের জল ফেলত পৃথা। কত ডাক্তার বুদ্ধি, ঠাকুরবাড়ির দৌড় ধরা, সবই তো নিষ্ফল হয়েছে। আজ যখন সেই সন্তান আসতে চাইছে, আমিই তাকে মেরে ফেলতে চাইছি। যতই দিন এগিয়ে আসছে তত যেন আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে, ঠিক করছি কি আমি? এটা কি ঠিক হচ্ছে? এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।